হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার এখন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। আজকে আমি করাচ্ছি 19 নম্বর সেট। তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে টোটাল 20টি কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক কিন্তু 2। তো তোমাদের টোটাল 40 মার্কের কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়াও তোমরা যারা ক্লার্কশিপ, ফুড এসআই এবং অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। শুরু করা যাক প্রথম প্রশ্ন। বলেছে দেখো, ডায়মন্ড শব্দটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের ফেব্রুয়ারির 20 তারিখ থেকে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের কম্পিউটার বেসড পরীক্ষা হবে। আর মাত্র হাতে আমাদের 40 দিনের মতন সময় আছে। এই 40টা দিন কিন্তু তোমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে। তো আমার এই প্র্যাকটিস সেটটি সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে। তো সঠিক উত্তর হবে বেসবল। ডায়মন্ড শব্দটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? তো বেসবল খেলার সঙ্গে কিন্তু যুক্ত। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের প্রাথমিক একক কোনটি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের প্রাথমিক একক হচ্ছে মিটার। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের প্রাথমিক একক হচ্ছে মিটার। চলো নেক্সট প্রশ্ন। সর্বশিক্ষা অভিযান নিম্নলিখিত কোন বয়সী ছেলে মেয়েদের জন্য চালু করা হয়েছিল? সর্বশিক্ষা মিশন অভিযান। সর্বশিক্ষা মিশনের সব লক্ষ্য ছিল কি? প্রাথমিক শিক্ষা প্রদান করা। সমস্ত ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষা প্রদান করা কিন্তু এই সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ছিল। তো সর্বশিক্ষা অভিযানের নিম্নলিখিত কোন বয়সী ছেলেমেয়েদের জন্য চালু করা হয়েছিল? তো 6 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েদের জন্য কিন্তু সর্বশিক্ষা অভিযান চালু করা হয়েছিল। মানে প্রাথমিক শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কিন্তু দিতে হবে। 6 থেকে 14 বছর কিন্তু প্রাথমিক ছেলেমেয়েরা কিন্তু প্রাথমিক শিক্ষাটা পেয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত আর্য সমাজের উদ্দেশ্য কী ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এই আর্য সমাজের উদ্দেশ্য কী? এটা দেখো এসএসসি এমটিএস 2023-এ এসেছে। তোমাদের এসএসসি যে এমটিএস পরীক্ষা হলো এই বছর 2023-এ যে এসএসসি এমটিএস পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত আর্য সমাজের উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের সংস্কার। হিন্দু ধর্মের সংস্কারই ছিল আর্য সমাজের প্রধান উদ্দেশ্য। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। চলো নেক্সট প্রশ্ন। 1973 সালে চিপকো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? চিপকো আন্দোলন কবে হয়েছিল? 1973 সালে। চিপকো মানে গাছকে জড়িয়ে ধরা। এই আন্দোলনের উদ্দেশ্য হলো গাছকে কিন্তু জড়িয়ে ধরা। এই চিপকো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? চিপকো আন্দোলনের প্রধান নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। এই চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? 1973 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, টাইপ মেটালের প্রধান উপাদান হলো কি? টাইপ মেটাল, দেখো এই সংকর ধাতু থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসে। টাইপ মেটালের প্রধান উপাদান কি? তো দেখো সঠিক উত্তর কি হবে? সীসা, টিন, অ্যান্টিমনি। অপশন
গ দাগে সঠিক উত্তর হয়ে যাবে, আবার সি দাগটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সীসা টিন অ্যান্টিমনি। সীসা টিন অ্যান্টিমনি হচ্ছে টাইপ মেটালের প্রধান উপাদান। চলো নেক্সট। বুইয়া। বুইয়া লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? দেখো তোমাদের এই বিভিন্ন ধরনের লোকনৃত্য বলো, শাস্ত্রীয় নৃত্য বলো, এই টাইপের কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের এসএসসিতে পরীক্ষায় আসে, আর এসএসসি কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু রিপিটও করে। তো বুইয়া লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? তো বুইয়া হচ্ছে অরুণাচল প্রদেশের একটি লোকনৃত্য। লেজিম লাবণী তামাশা, লেজিম লাবণী তামাশা কিন্তু মহারাষ্ট্রের লোকনৃত্য, আর বুইয়া হচ্ছে অরুণাচল প্রদেশের লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলোর মধ্যে কাকে সঙ্গীতের নতুন রূপ, নাট্য পরিবেশনা, ভাষা এবং শাস্ত্রের প্রবর্তনের জন্য ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়? তো দেখো তোমাদের একটু এটাও কিন্তু এসএসসি এমটিএস 2023 এসেছে। তো শাস্ত্রীয় নৃত্যের কে প্রবর্তন করেছিলেন? শাস্ত্রীয়া। শাস্ত্রীয় একটি শাস্ত্রীয় নৃত্য, এটি কিন্তু ভারতের অসম রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। তো এই শাস্ত্রীয় নৃত্যের প্রবর্তনের জন্য কার কৃতিত্ব ব্যাপকভাবে সর্বজন স্বীকৃত? তো শাস্ত্রীয় নৃত্যটি প্রবর্তন করেছিলেন শ্রীমন্ত শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেব কিন্তু এই শাস্ত্রীয় নৃত্য প্রবর্তনের কৃতিত্ব অর্জন করেছে। এই শাস্ত্রীয় নৃত্য ভারতের অসম রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? তো সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয়। আর ট্রোপোস্ফিয়ার, আমরা যেখানে বাস করি ট্রোপোস্ফিয়ার, এখানে কিন্তু বায়ুমণ্ডলের ক্ষুদ্র মণ্ডল বলা হয়। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শান্ত মণ্ডল বলা হয়, আর ট্রোপোস্ফিয়ার আমরা যেখানে বাস করি ঝড় জঞ্জাল, এটা ঠিক আছে, এটাকে একবার ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারে কিন্তু ক্ষুদ্র মণ্ডল বলা হয়, আর স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দেখো একটি সাম্প্রতিক ঘটনা এসেছে। সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হয়েছে? এমসিসি মেলবোর্ন ক্রিকেট কাউন্সিল এর ওয়ার্ল্ড কমিটির সদস্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী, যাকে চাকদা এক্সপ্রেস বলেও ডাকা হয়। ঝুলন গোস্বামী ভারতীয় মহিলার দলের প্রাক্তন জোরে বোলার, যাকে চাকদা এক্সপ্রেসও বলা হয়। তো এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছেন কে? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী। মার্স গ্যাস অন্য কী নামে আমাদের কাছে পরিচিত? মার্স গ্যাস, তো মার্স গ্যাস কিন্তু আমাদের কাছে কী নামে পরিচিত? তো আমাদের কাছে কিন্তু মিথেন নামে পরিচিত। এই মিথেনের সংকেত কি? CH4। মিথেনের সংকেত কি? CH4 কিন্তু মিথেনের সংকেত। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মকর সংক্রান্তি উৎসব নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? এটাও কিন্তু এসএসসি এমটিএস 2023 এসেছিল। তো বন্ধুরা, আমি কিছুদিন বিগত 5 দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, তো একটু ব্যক্তিগত কারণের জন্য আমি সময় পাইনি, তো সেই জন্য কিন্তু তোমাদের আমি এই 5টা দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি খুবই দুঃখিত। তো এখন থেকে প্রতিদিনই আবার কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের জানি তোমাদের খুবই একটু অসুবিধা হয়েছে, আমি 5টা দিন আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, ব্যক্তিগত একটু কারণ ছিল, ব্যস্ততার জন্য। তো মকর সংক্রান্তি উৎসব কোন দেবতাকে উৎসর্গ করা হয়? তো মকর সংক্রান্তি এতে কিন্তু সূর্য দেবতাকে কিন্তু উৎসর্গ করা হয়, মকর সংক্রান্তি। পরবর্তী প্রশ্ন, পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? পাওয়ার পয়েন্টে কী করা হয়? দেখো বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন কিন্তু তৈরি করা হয় কম্পিউটারে। দেখো বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন যেগুলো তৈরি করা হয় সেটা কিন্তু পাওয়ার পয়েন্টেরই কাজ।
তো সঠিক উত্তর হবে প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে প্রেজেন্টেশন করা। চলো নেক্সট। ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতের গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে কিন্তু দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। এই গুজরাটের উপকূলের দৈর্ঘ্য প্রায় 1600 কিমি। ঠিক আছে, 1600 কিমি কিন্তু গুজরাট রাজ্যের উপকূলের দৈর্ঘ্য। চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন জেলায় সাক্ষরতা সবচেয়ে বেশি? দেখো, ভারতের যদি জেলা রাজ্য বলে সেখানে কিন্তু কেরালায় কিন্তু সাক্ষরতা সবচেয়ে বেশি। কিন্তু এবার তোমাদের প্রশ্ন এসেছে কোন জেলায় সাক্ষরতা হার প্রায় 98%-এর পাশে। ঠিক আছে, তো কোন জেলায় সাক্ষরতা সবচেয়ে বেশি এবং সেখানে সাক্ষরতার হার কত? প্রায় 98%। তো সঠিক উত্তর হবে সার্সিপ। সার্সিপ হচ্ছে মিজোরামের কিন্তু একটি জেলা, মিজোরামের একটি জেলা সার্সিপ। এখানের মানুষ কিন্তু 98% উপরে মানুষ শিক্ষিত। আর রাজ্য যদি বলা হয় কেরালা, কেরালার সাক্ষরতার সবচেয়ে বেশি, এবং জেলা যদি বলা হয় সেখানে কিন্তু মিজোরামের সার্সিপ। পরবর্তী প্রশ্ন, 2023-এ কে পুরুষ বিভাগে ব্যালন ডি পুরস্কার পেয়েছে? তিনি হলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। লিওনেল মেসি কিন্তু 2023-এ ব্যালন ডি অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি আর্জেন্টিনার হয়ে ফুটবলে প্রতিনিধিত্ব করেন। তিনি 2022 সালে আর্জেন্টিনার হয়ে কিন্তু বিশ্বকাপ দলের অধিনায়কও হয়েছেন। চলো নেক্সট প্রশ্ন। সাইমন কমিশনের উদ্দেশ্য কী ছিল? দেখো, এটাও কিন্তু এসএসসি এমটিএস 2023-এর প্রশ্ন। তো বন্ধুরা, বাইরে একটু দেখো আওয়াজ হতে পারে, তো বাইরে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য সেই আওয়াজটা এসে আসতে পারে তোমাদের। তো সাইমন কমিশনের উদ্দেশ্য ছিল কি? ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা। ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করাই কিন্তু ছিল সাইমন কমিশনের উদ্দেশ্য। সাইমন কমিশন, তো তোমাদের প্রশ্ন থাকবে সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? এবং সাইমন কমিশনের কিন্তু একজনও কিন্তু ভারতীয় প্রতিনিধিত্ব ছিলেন না। এই সাইমন কমিশনের বিরোধিতায় কিন্তু লালা লাজপত রায় কিন্তু বিরোধিতা করতে গিয়ে কিন্তু লাঠির আঘাতে আহত হয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু মারা যান লালা লাজপত রায়। এই সাইমন কমিশনের বিরুদ্ধে কিন্তু এই যে গো ব্যাক সাইমন কমিশন গো ব্যাক এই ধ্বনিটা তুলেছিল। ঠিক আছে, এই লালা লাজপত রায় এবং পুলিশের লাঠির আঘাতে কিন্তু আহত হয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু মারা যান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? তো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 32-কে বলা হয় হৃদয় ও আত্মা। সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় অনুচ্ছেদ 32-এ। চলো নেক্সট। নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? নীল বিপ্লব, দেখো, দুধ উৎপাদন বৃদ্ধির জন্য শ্বেত বিপ্লব। দুধ উৎপাদনের বৃদ্ধির জন্য কি হয়? শ্বেত বিপ্লব। আলুর উৎপাদন বৃদ্ধির জন্য কি হয়েছিল? গোল বিপ্লব। ডিমের উৎপাদনের বৃদ্ধির জন্য রূপোলি বিপ্লব। ডিম উৎপাদনের বৃদ্ধির জন্য কোন রূপোলি বিপ্লব। তো নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? তো নীল বিপ্লব কিন্তু মাছের উৎপাদন বৃদ্ধির সঙ্গে যুক্ত। নীল বিপ্লব মাছের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এছাড়াও যদি দেখি দুধের উৎপাদন বৃদ্ধির জন্য একে কোন বিপ্লব হয়েছিল? শ্বেত বিপ্লব। আলুর উৎপাদন বৃদ্ধির জন্য গোল বিপ্লব এবং ডিমের উৎপাদনের বৃদ্ধির জন্য রূপোল বিপ্লব হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ফ্রিডম ইন এক্সাইল কোন ব্যক্তির আত্মজীবনী? ফ্রিডম ইন এক্সাইল, তো সঠিক উত্তর দলাই লামা। দলাই লামার কিন্তু আত্মজীবনী ফ্রিডম ইন এক্সাইল। এছাড়াও যদি দেখি লং ওয়াক টু ফ্রিডম, এটা কার আত্মজীবনী? এটা কিন্তু নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। কি? লং ওয়াক টু ফ্রিডম।
মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কিন্তু মহাত্মা গান্ধীর আত্মজীবনী। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি